বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা পড়েছিলাম, প্রথম টপিকটা ফার্স্ট চ্যাপ্টারটা, ঠিক আছে, ক্লাস ক্লাস 10-এর যেটা আমাদের মানে প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম, সেখান থেকে আমরা কিছু কোয়েশ্চেন গুলো নিয়ে এসেছি। সেগুলো আজকে আমরা এমসিকিউ এবং সমাধান দুটোই করব, ঠিক আছে, তার পাশাপাশি আমরা ব্যাখ্যাও করব। তো চলো এক এক করে দেখে নিই। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, যে প্রক্রিয়ায় অসমতল ও বন্দর ভূমি সমতলে পরিণত হয় তাকে আমরা কি বলি? অপশন এ অবরোহণ, বি আরোহণ, সি পর্যায়ন, ডি নগ্নীভবন। তোমাদের কাছে 5 সেকেন্ড আছে, ঠিক আছে। তোমরা প্রশ্নগুলোকে অ্যাটেম্প করো এবং যদি আহ আহ প্রশ্নগুলোকে অ্যাটেম্প করো এবং উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে লিখো, ঠিক আছে, দাগ নম্বর সহ। তো এর উত্তরটা কি হবে? তো এর উত্তরটা হবে অপশন সি, পর্যায়ন, ঠিক আছে। তো পর্যায়ন কেন হলো? অবরোহণ এবং আরোহণ, অবরোহণের কাজ কি আছে? ক্ষয় করা, আর আরোহণের কাজ হচ্ছে সঞ্চয় করা। এর সম্মিলিত ফলাফলেই যখনই ভূমি সমতলের দিকে এগিয়ে আসে তাকে আমরা কি বলি? পর্যায়ন বলি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাটেম্প করো তোমরা। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো? তো বহির্জাত প্রক্রিয়া আমরা যে যখন পড়ছিলাম আমরা, তো এটা ধরে নাও আমাদের আর্থ হয়ে গেল, আর্থের ভিতরের অংশটা আমরা পড়ছি না, কিন্তু এটা তোমরা ক্লাস 9-এ পড়ে নিয়েছো, ঠিক আছে। আমরা পড়ছি এর বাইরে, ঠিক আছে, এর বাইরে যা কিছু আছে সেগুলো সম্বন্ধে আমরা পড়েছিলাম। নদ নদী হয়ে গেল, ঠিক আছে, পাহাড় পর্বত, এগুলোর ব্যাপারে পড়েছিলাম। তো সেটা হচ্ছে কি পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া। তো এবার বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? ঠিক আছে। তো মূল উৎস কি হবে? হিমবাহ। অপশন এ হিমবাহ, অপশন বি হচ্ছে নদী, অপশন সি পুঞ্জিত ক্ষয় এবং অপশন ডি সূর্য। তোমাদের উত্তর কি আসছে? তো এটার উত্তর হবে কি? অপশন ডি সূর্য, ঠিক আছে। এক্সপ্লেনেশনটা এখানে দেখে নিচ্ছি। পৃথিবীর বাহ্যিক সব বহির্জাত প্রক্রিয়া, যেমন হয়ে গেল নদী, বায়ু, হিমবাহের ক্রিয়াকলাপ সরাসরি বা পরোক্ষভাবে সূর্য রশ্মির উত্তাপ এবং সৌরশক্তির ওপর নির্ভরশীল থাকে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, তোমরা উত্তর দাও, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে আমরা কি বলি? অপশন এ আবহ বিকার, বি অবরোহণ, সি সঞ্চয় কার্য, ডি আরোহণ। বলো তোমাদের উত্তর কি আছে? তো এটার উত্তর কি হবে? উচ্চতা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এটা ধরে নাও পর্বত আছে, এর উচ্চতা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। তো সেই সেই মানে সেটাকে কি বলবো? ক্ষয়। ক্ষয় কার ফলে হচ্ছিল? তোমাদেরকে পড়ালাম না যে সঞ্চয় আর ক্ষয়? সঞ্চয় কার ফলে হয় এবং ক্ষয় কার ফলে হয়, ঠিক আছে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে তোমাদের অবরোহণ, অপশন বি, ঠিক আছে। তো বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা ক্রমশ হ্রাস পাওয়ার প্রক্রিয়াকেই আমরা কি বলি? অবরোহণ। আর আরোহণ কি বলি? আরোহণ যেখানে তোমার গিয়ে ধরে নাও জমা হবে, ঠিক আছে, যেখানে জমা হয় বা সঞ্চয় হয় সেটাকে আমরা কি বলি? আরোহণ, ঠিক আছে। আর যেখানে ক্ষয় হয় সেটাকে আমরা কি বলি? অবরোহণ। তোমরা অবরোহণ এবং আরোহণ এই দুটোকে মনে রাখবা। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর হচ্ছে 4। নিম্নলিখিত কোন রাজ্যটিকে ক্ষয়ের শেষ সীমা রয়েছে? অপশন এ উত্তরাখণ্ড, বি উড়িষ্যা, সি ছত্তিশগড়, ডি রাজস্থান। কি হবে উত্তর? তো এর উত্তর কি হবে? অপশন বি, উড়িষ্যা, ঠিক আছে। তো ব্যাখ্যা দেখে নিচ্ছি। ক্ষয়ের শেষ সীমা বলতে মূলত সমুদ্র পৃষ্ঠকে নির্দেশ করা হয়, ঠিক আছে। ধরে নাও এটা আমাদের ম্যাপ হয়ে গেল, ভারতের ম্যাপ। এখানে আছে তোমার গিয়ে কি? উড়িষ্যা, ঠিক আছে। এখানে উড়িষ্যা আছে। তো উড়িষ্যা আছে, তো উড়িষ্যা কোথায় আছে? এখানে তোমার কি আছে? বে অফ বেঙ্গল, সমুদ্র পৃষ্ঠ আছে এখানে। তো সমুদ্র পৃষ্ঠকেই নির্দেশ করা হয় শেষ সীমা বলতে, ঠিক আছে। তো প্রদত্ত রাজ্যগুলির মধ্যে একমাত্র উড়িষ্যা আছে, ঠিক আছে, যার রাজ্যে সক্রিয় সমুদ্র উপকূল বা বঙ্গোপসাগর রয়েছে। এখানে উড়িষ্যা আছে, ঠিক আছে। আর তোমাদের অপশানে কি কি দিয়েছিল? অপশানে ছিল উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড তোমার কোথায় আছে? এখানে যদি তোমরা ম্যাপটা দেখো, দেখো, এটা হয়ে গেল আমাদের ভারত,
ঠিক আছে, উত্তরাখণ্ড তোমার এখানে চলে আসলো। ঠিক আছে, তো এটা কি ক্ষয়ের শেষ সীমা আছে? এখানে কি ক্ষয় হয়? এখানে কোনো নদী আছে যে ক্ষয় হবে? উপরে তো তোমার এই এরিয়াটা তোমার চলে আসলো চায়না। ঠিক আছে, তো এখানে তো মানে ভূমিই আছে। ঠিক আছে, এখানে নদী নাই, যার ফলে কি হচ্ছে না, ক্ষয় হচ্ছে না। বঙ্গোপসাগর কোথায় রয়েছে? বঙ্গোপসাগর তোমার এখানে রয়েছে, বঙ্গোপসাগর। এবং আরব সাগর কোথায় আছে? আরব সাগর এই সাইডে আছে, ম্যাপ যখন দেখবা তো। ঠিক আছে, তো লাস্ট সীমাটা বলেছে, ঠিক আছে, ক্ষয়ের লাস্ট সীমাটা। তো উত্তরাখণ্ড তো হবে না, উত্তরাখণ্ড এখানে আছে। ঠিক আছে, বি, বি কে ছেড়ে দাও, বি তো উত্তরই আছে। ছত্তিশগড়, ছত্তিশগড় কোথায় আছে? এখানে উড়িষ্যা হয়ে গেল, উড়িষ্যার পাশে মানে পাশে কি আছে? তো ছত্তিশগড় আছে, এখানে কি আছে? ছত্তিশগড়। তো এটাও লাস্ট সীমা হচ্ছে না। ঠিক আছে, রাজস্থান, রাজস্থান কোথায় আছে? রাজস্থান তো আমার এখানে আছে। ঠিক আছে, তো রাজস্থান যেহেতু এখানে আছে, তো এটাও তো ওর লাস্ট সীমা না, এদিকে কি আছে? পাকিস্তান আছে। তো লাস্ট সীমা কি রয়েছে ক্ষয়ের? ক্ষয়ের লাস্ট সীমা হবে উড়িষ্যা, বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? দুটো নদী আছে, ঠিক আছে, এটা ভারতের ম্যাপ আছে। এবার দেখো এখানে দুটো নদী বইছে, এখান থেকে একটা আসছে তোমার গিয়ে গঙ্গা নদী। ঠিক আছে, এখান থেকে আসছে প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী, এবং বঙ্গোপসাগরে সে কি করে ডেল্টা বানায়, তোমরা পড়েছিলে এটা। ঠিক আছে, তো ডেল্টা বানায়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা নদী এখানে চলে আসলো গঙ্গাটা, এবং একটা চলে আসে তোমার এরকম ভাবে তোমার এদিকে। এটা তো এখানে টাচ করে না, কিন্তু এটা এরকম ভাবে আসে, ঠিক আছে, পাকিস্তান হয়ে আরব সাগরে এসে পড়ে। তো এই যে এখানে যে দেখলা, তো এর মধ্যে যে বিভাজিকা আছে, ঠিক আছে, যে উচ্চভূমিটা আছে, ঠিক আছে, তাকে আমরা কি বলি? তো সেটা কি হবে? জল বিভাজিকা। ঠিক আছে, জলকে যে বিভাজন করছে তাকে আমরা কি বলি? জল বিভাজিকা। ঠিক আছে, এটা জল বিভাজিকা। যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক বা বিভক্ত করে তাকে আমরা কি বলি? ওয়াটার ডিভাইডার বা জল বিভাজিকা। ঠিক আছে, যেমন কোথায় আছে? এশিয়ার হিমালয় পর্বতমালা। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ? আদর্শ নদী বলতে কি বুঝো? আদর্শ নদী তো আমাদেরকে পড়িয়েছিলাম, যে নদীটা কোত্থেকে আসছে? সমুদ্র থেকে, এই পর্বত থেকে আসছে। পর্বত থেকে যখন সে নিচের দিকে নামে তার বেগ কি থাকে? কি থাকে বলো? উচ্চ গতি। ঠিক আছে, তারপরে সে যখন আর নিচে নামে তো তার গতি কিরকম হয়ে যায়? মধ্য গতি। এবং যখন সমভূমিতে প্রবেশ করে তখন তার গতি কি হয়ে যায়? নিম্ন গতি। ঠিক আছে, তো ওর কি হয়ে যায়? নিম্ন গতি হয়ে যায়। তো ওটাই কি আছে? আদর্শ নদীর উদাহরণ আছে। ঠিক আছে, তো এটা কোন নদীতে দেখতে পাচ্ছ? অপশন এ গঙ্গা, অপশন বি গোদাবরী, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি কাবেরী। তো এর উত্তর কি হবে? গঙ্গা নদী। ঠিক আছে, দেখো যে নদীর জীবন চক্রে উচ্চ গতি, ঠিক আছে, পার্বত্য মানে অঞ্চল থেকে নিচে নামে, মধ্যগতি সমভূমিতে, এবং নিম্ন গতি কোথায় থাকে? বদ্বীপে, এই তিনটি অবস্থায় স্পষ্ট ভাবে লক্ষ্য করা যায়, তাকে আমরা আদর্শ নদী বলি। ঠিক আছে, গঙ্গা নদী এর প্রধান উদাহরণ আছে। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? পূর্ববর্তী নদী বলতে বুঝো, ধরে নাও এটা, ধরে নাও হিমালয় আছে, ঠিক আছে, হিমালয়ের জন্ম তো অনেক পরে হয়েছে। ঠিক আছে, কিন্তু অনেকগুলো নদী আছে যে নদীগুলো কি হচ্ছে, তার আগে থেকেই প্রবাহিত হচ্ছে, ধরে নাও এই রাস্তাতে প্রবাহিত হচ্ছে, এবং হিমালয় কি করছে? উপরে উঠছে। কিন্তু নদীগুলো কি করছে? নিজের মার্গটা পরিবর্তন করেনি, নিজের যে পথ আছে সেটা কি করেছে? পরিবর্তন করেনি। তো একেই আমরা কি বলবো? পূর্ববর্তী নদী। বুঝতে পারলে? তো এটাই হচ্ছে পূর্ববর্তী নদী। তাহলে নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? তাপ্তি, লুনি, সিন্ধু, গোদাবরী। তোমরা যদি একবার ম্যাপ দেখো, এবং রিভারের ব্যাপারে যখন তোমাদেরকে পড়াবো সেখানে তোমাদেরকে ম্যাপ দেখেই পড়াবো,
তো ওখানে তোমাদেরকে লোকেশন দেখাবো, তাপ্তি নদী কোত্থেকে বের হচ্ছে, লুনি কোত্থেকে বের হচ্ছে, গোদাবরী কোত্থেকে বের হচ্ছে, সিন্ধু। তো এর উত্তরটা কি হবে? পূর্ববর্তী নদী কি হবে? সিন্ধু নদী। ঠিক আছে, তো এক্সপ্লেনেশনটা দেখে নাও। পার্শ্ববর্তী অঞ্চলে ভূখণ্ড উত্থানের পূর্ব থেকেই যে নদী প্রবাহিত হয়, ঠিক আছে, উত্থানের পূর্ব থেকেই, এবং ভূমি ভাগের উত্থানের পরে ক্ষয়কার্য চালিয়ে নিজস্ব গতিপথ বজায় রেখেছে, তাকে আমরা বলি পূর্ববর্তী নদী। যেমন হয়ে গেল সিন্ধু, শতদ্র ও ব্রহ্মপুত্র। কোয়েশ্চেন নাম্বার 8, বলো শুষ্ক অঞ্চলের গিরিখাত হলো কি আছে? শুষ্ক অঞ্চলের গিরিখাতকে আমরা কি বলি? ক্যানিয়ন। ঠিক আছে, তো ক্যানিয়ন কেন বলি? মরুপ্রায় কি থাকে? শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতহীনতার কারণে নদীর দুই পাশে ক্ষয় হয় না, ঠিক আছে, কিন্তু নদী গর্ভে তীব্র নিম্নক্ষয় চলে। এর ফলে অত্যন্ত গভীর ও সংকীর্ণ ইংরেজি আই এর মতো যে গিরিখাতটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? ক্যানিয়ন বলি। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী? এটা তো অলরেডি আমাদের করা হয়ে গেছে, সিন্ধু নদী। নেক্সট, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়? বলো, বদ্বীপ কোথায় হয়? নিম্ন গতিতে। এটা কি আছে? বিন্দুবার, খাড়ি, প্রপাতকূপ। কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্টি হবে? বলো, ঝর্ণা পড়িয়েছিলাম, ঝর্ণা, মনে আছে? ওটাকে আমরা কি বলি? প্রপাতকূপ। তো এর উত্তরটা কি হবে? অপশন ডি, প্রপাতকূপ। নদীর উচ্চ গতিতে জলপ্রপাতের নিচে জল এবং শিলাখণ্ডের তীব্র আঘাতের কারণে নদীগর্ভে যে বিশাল হাড়ির মতো গভীর গর্তের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? প্রপাতকূপ। এগুলোকে তোমাদেরকে মানে ভালো করে পড়ানো হয়েছে, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোকে গিয়ে ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। ঠিক আছে, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? বলো, কোন নদীর মোহনায়? উত্তর দাও তোমরা কমেন্ট বক্সে, সব দাগ নম্বর সহ। ধরে নাও এটা 11 নম্বর প্রশ্ন আছে, তো তোমরা 11 নম্বর লিখে অপশন এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে, এরকম ভাবে কমেন্ট করতে যাবা। ঠিক আছে, তো পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়? এটা তোমাদেরকে ছবি এঁকে দেখিয়েছিলাম, এরকমের যে কি থাকে, ডেল্টা হয়, এটা কোথায়, কোন নদীতে হয়? তো এটা হচ্ছে তোমার গিয়ে মিসিসিপি, মিসৌরি। এটা কোথাকার নদী? আমেরিকা। ঠিক আছে, কোথায় আছে এই নদীটা? আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে? কোথায় হিমবাহ সবচেয়ে বেশি? কোথায় আছে? এশিয়াতে? না, এশিয়াতে তো হবে না। ইউরোপে? এটাতেও হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে বলো? অ্যান্টার্কটিকা পড়েছো তোমরা? তো অ্যান্টার্কটিকাতে কি থাকে? মহাদেশে প্রায় সম্পূর্ণভাবে বরফের পুরো চাদরের আবৃত। যখন তোমরা ম্যাপ দেখবা পৃথিবীর, তো দেখবা তোমরা আন্টার্কটিকাটা, যেটা নর্থ নর্থ, আর এটা হয়ে গেল সাউথ পোল। ঠিক আছে, এটা হয়ে গেল নর্থ পোল মানে উত্তর ধ্রুব, আর এটা হয়ে গেল দক্ষিণ ধ্রুব। ঠিক আছে, তো তোমরা আন্টার্কটিকাটা কোন দিকে পাবা? এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, নর্থ পোলে আছে না সাউথ পোলে আছে? তারপরে বলো 13 নম্বর, কোনটি মৃত হ্রদ হিসেবে পরিচিত? পরি হ্রদ, অক্সবো হ্রদ, প্লায়া হ্রদ এবং উপরের কোনটি নয়। কোনটা হবে উত্তর? তোমরা এক এক করে কিন্তু উত্তরগুলো দিয়ে যাও। ঠিক আছে, তো মৃত হ্রদের মধ্যে কে আসবে? পরি হ্রদ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট পরি বা সার্কের চামচের মতো গর্ত মধ্যে যখন বরফ গলে জল জমে হ্রদের সৃষ্টি হয় তখন তাকে আমরা পরিহ্রদ বলি। ঠিক আছে, চামচ দেখেছো? চামচ এই রকমের থাকে না, স্পুন এরকমের থাকে। তো এই চামচের মধ্যে যখন বরফ গলে জল জমে যায়, ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলি? পরিহ্রদ। নেক্সট, তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 14, হিমবাহ উপত্যকার আকৃতি হয়। হিমবাহ যে যখন যে গ্লেসিয়ার গুলো, ঠিক আছে, গ্লেসিয়ারের যে উপত্যকা গুলো হয় তার আকৃতি কি রকমের হয়? ওয়াই এর মতো, এটা পড়েছো? ওয়াই এর মতো, ভি এর মতো, ভিটা তোমরা পড়েছো, জেড এর মতো পড়েছো? না, যেগুলো পড়োনি সেগুলোকে কাটো।
তো ভি এর মতো পড়েছো, ইউ এর মতো পড়েছো। ভিটা কোথায় পড়েছো মনে পড়ছে? এটা যখন আমরা নদী চ্যাপ্টারটা পড়ছিলাম, ঠিক আছে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেখানে আমরা পড়েছিলাম। তো এখানে জিজ্ঞেস কি করেছে, হিমবাহ, তো ভি এর মতো হবে কি না, তো এটা কি হবে, অপশন সি, ইউ এর মতো। ঠিক আছে, দেখে নাও, হিমবাহের ঘর্ষণ ও ক্ষয়কার্যের ফলে উপত্যকার পার্শ্বদেশ ও তলদেশ সমানভাবে ক্ষয়প্রাপ্ত হয়, ফলে গিরিখাতটি চওড়া ও মসৃণ হয়ে ইংরেজি ইউ আকৃতি ধারণ করে, একেই আমরা কি বলি, হিমদ্রোণী। ঠিক আছে, নেক্সট 15 নম্বর হচ্ছে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে কি বলা হয়, নুনাটোপ, ক্রেভাস, আরেত না সার্ক। পার্বত্য হিমবাহের, ঠিক আছে, এটা হিমবাহের ফলে গঠিত ভূমিরূপের চ্যাপ্টার থেকে, মানে যে ওটা টপিক আছে সেখান থেকেই কোশ্চিনটা আছে। ঠিক আছে, তো এটা কি হবে, নুনাটক হবে, হবে না, আরেত হবে, হবে না, সার্ক, এটাও হবে না, তাহলে কি হবে, ক্রেভাস। ঠিক আছে, এই যে দুটো ধরে নাও, দুটো ধরে নাও, এটা একটা হিমবাহ আছে, ঠিক আছে, আর এর এর মাঝখানে কি আছে, ফাটল আছে, সেই ফাটলটাকে আমরা কি বলি, ক্রেভাস বলি। ঠিক আছে, তো হিমবাহ যখন পাহাড়ি অসমান ঢালু অঞ্চলের ওপর দিয়ে বাহিত হয়, তখন অসম গতি বেগের জন্য বরফের উপরের স্তরে প্রবল টানের সৃষ্টি হয়। এই টানের ফলে যে গভীর ও বিপজ্জনক ফাটলগুলোর জন্ম হয়, তাকে আমরা কি বলি, ক্রেভাস বলি। বলো, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিজর্ড বলা হয়? কোন দেশকে বলা হয় বলো, নরওয়ে, গ্রিনল্যান্ড, সুইডেন না ডেনমার্ক? এটা উত্তর কি হবে, এগুলো পড়ানো আছে তোমাদের। তো এটা কি হবে, নরওয়ে। নরওয়ে কোথায় পাবা তোমরা, এটা পাবা তোমরা ইউরোপ মহাদেশে। ঠিক আছে, তো নরওয়ে পশ্চিম সমুদ্র উপকূলে অত্যন্ত সুন্দর ও গভীর ফিওর্ড, সমুদ্রের জল দ্বারা পূর্ণ প্রাচীন হিমবাহ উপত্যকা দেখা যায়। এই কারণে নরওয়েকে আমরা কি বলি, ফিওর্ডের দেশও বলা হয়। ঠিক আছে, কোশ্চিন যদি আসে যে ফিওর্ডের দেশ কাকে বলা হয়, তো আমরা কি করব, উত্তরটা নরওয়েকে। ঠিক আছে, মনে থাকে যেন। 17 নম্বর, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাব রেখাকে বলে কি বলা হয়? সমুদ্রের যে তলদেশে সঞ্চিত যে গ্রাব রেখা থাকে, তাকে কি বলি, ভূমি গ্রাব রেখা, আবদ্ধ গ্রাব রেখা, প্রান্ত না পার্শ্ব গ্রাব রেখা? বলো, তো এটা কি হবে, আবদ্ধ গ্রাব রেখা। হিমবাহ যখন সমুদ্রের সংস্পর্শে এসে গলে যায়, ঠিক আছে, যে হিমবাহ গুলো আছে, ধরে নাও এগুলো হিম জমে আছে, বরফের চাদর, ঠিক আছে, হিমগুলো জমে আছে, বরফগুলো, এগুলো হিম জমে আছে, ঠিক আছে, যখনই সমুদ্রের সংস্পর্শে এসে যায়, ধরে নাও এটা সমুদ্র আছে, ঠিক আছে, সমুদ্র আছে, এর যখনই সংস্পর্শে চলে আসে, তো এগুলো কি হয়, গলতে শুরু করে, তখন তার সাথে থাকা নুড়ি, পাথর ও বালির অবক্ষেপ, যে এর সাথে যে নুড়ি আছে বা পাথর আছে, এগুলোর যে অবক্ষেপ সমুদ্রের তলদেশে কি হয়ে যায়, জমা হয়ে যায়, একেই আমরা কোন রেখা বলি, আবদ্ধ গ্রাব রেখা। ঠিক আছে, গ্রাউন্ড মেরাইন বলা হয় একে। বাস্কেট অফ এক টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত? কোয়েশ্চেন নাম্বার 18, উত্তর দাও। তোমাদেরকে পড়িয়েছিলাম, এটা কি আছে, কার মতো আছে দেখতে, নৌকার মতো না এটা? তো এই নৌকাটাকে যদি উল্টে দাও, তো এই রকমের ভূমিরূপ তৈরি হবে। এই ভূমিরূপের নাম কি ছিল, ড্রামলিন, শুনেছো, পড়িয়েছিলাম তোমাদেরকে। এটার উত্তর কি হবে, ড্রামলিন। নেক্সট, দুটি ক্যাটলের মধ্যবর্তী উচ্চভূমি হলো, দুটি ক্যাটল আছে, তার মধ্যবর্তী উচ্চভূমি হলো ক্যাম, নব, হর্ন না ঘাটি? কি হবে বলো, উত্তরগুলো দিতেই থাকো। তো এটাকে আমরা কি বলি, নব বলি। হিমবাহ গলে যাওয়ার পর সৃষ্ট ক্যাটল হ্রদগুলির মধ্যবর্তী যে উঁচু ঢিপি বা বালির টিলার মতো অংশ অবশিষ্ট থেকে যায়, সেগুলোকেই আমরা স্থানীয় ভূতাত্ত্বিক ভাষায় কি বলি, নব বলি। ঠিক আছে, মরুভূমিতে বালুকণা উত্থাপিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা হলো, সেটা কি হবে, অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ না লম্ফদান? এর উত্তর তোমরা করো কমেন্ট বক্সে, দাগ নম্বর অনুযায়ী তোমরা এ বি সি ডি যেটা উত্তর হবে সেগুলো লিখতেই থাকো। ঠিক আছে, তো এটা মরুভূমিতে আছে, বলো কি হবে, অপসারণ হবে, অবঘর্ষ হবে, ঘর্ষণ হবে, লম্ফদান হবে, কি হবে? তো
তোমাদেরকে পড়িয়েছিলাম, বি আর সিটা সাজেস্ট করো কি হতে পারে। তো এখানে উত্তর কি আছে, অপশন এ অপসারণ। ঠিক আছে, তো মরু অঞ্চলে শুষ্ক ও আলগা বালুকণা প্রবল বায়ুর মাধ্যমে এক স্থান থেকে উড়ে অন্য স্থানে স্থানান্তরিত হয়। ঠিক আছে, ধরে নাও মরু অঞ্চল আছে, এটা সাহারা সাহারা মরুভূমি, বা তোমাদেরকে কি পড়িয়েছিলাম, থর মরুভূমি। এটা ধরে নাও ইন্ডিয়া ম্যাপ আছে ভারতের। তো এখানে কি আছে, এখানে রাজস্থান আছে। এখানে কি কোন মরুভূমি আছে, থর মরুভূমি। ঠিক আছে, তো থর মরুভূমিতে যে বালিগুলো জমা হয়ে আছে, ঠিক আছে, তো সেগুলো কি হয়ে যায়, প্রবল বায়ুর মাধ্যমে যখন প্রবল ওখানে যখন বায়ু চলে, ঠিক আছে, তেজ গতিতে যখন বাতাস বয়, তো সেগুলোকে কি করে এক স্থান থেকে উঠিয়ে আর অন্য স্থানে নিয়ে যায়। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, অপসারণ বলা হয়। ঠিক আছে, এর ফলে ভূমিরূপের বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়। নেক্সট, মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয়, ইয়ারদাং, গৌড়, জিউগেন না ইনসেলবার্গ। বলো মাশরুম রকটা কেমন ছিল, মাশরুমের যে ব্যাঙের ছাতা দেখেছো এরকমের হয়, এটাই ছিল মাশরুম রক। তাই এবার বলো এটা কি হবে, কোন ভূমিরূপকে বলা হয়, ইয়ারদাংকে, গৌড়কে না জিউগেনকে না ইনসেলবার্গকে। গৌড় পড়েছো, থেকে কেটে দাও। ইয়ারদাং পড়েছো, জিউগেনটাও পড়েছো, ইনসেলবার্গেও পড়েছো। তাহলে এই তিনটার মধ্যে কি হবে, উত্তর বলো। তো এটার উত্তর কি হবে, অপশন সি। ও আচ্ছা, এখানে মাশরুম রোকস, ঠিক আছে, এটা এটা ঠিকই আছে, সিটাই হবে। তো এর উত্তর কি হচ্ছে, সি। দেখে নিচ্ছি এক্সপ্লেনেশনটা। মরুভূমিতে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ার নিচের দিকে ধূলিকণার মাত্রা বেশি থাকায় শিলার নিচের অংশ বেশি ক্ষয় পায় এবং উপরের অংশ কম ক্ষয় পেয়ে ছাতার মতো আকার ধারণ করে। ঠিক আছে, একেই বলা হয় গৌড়, এবং ইংরেজিতে বলে মাশরুম রোগ। যেটা এরকম বললাম না, যেটা ব্যাঙের ছাতার মতো থাকে, সেটাকেই বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে কনফিউজ হয়ে গেছিলাম গৌড় নিয়ে। তো 22 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলি কি বলি, শর্টস, ধান্দো, বলসন না তাল, এটাকে কি বলি। তো এর উত্তর হবে শর্টস। সাহারা মরুভূমির অববাহিকার সৃষ্ট লবণাক্ত জলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় শর্টস বলা হয়। ঠিক আছে, তো এগুলো কিছু আছে যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম, প্লায়া, এটা মরুভূমিতে হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের দ্বারা গঠিত। এবার বায়ুর কাজটা পড়েছিলাম, সঞ্চয় কার্যের দ্বারা গঠিত। বলো, লয়েস, ইয়ারডাং, গ্রাফ রেখা। গ্রাফ রেখা তো হবে না, আগেই তো পড়লে। ঠিক আছে, তো ইয়ার এই গ্রাফ রেখা তো হবে না, তাহলে কি হবে বলো, উত্তর বলো। এর উত্তর কি আছে, লোয়েস। মরুভূমি অঞ্চলের অতি শুকনো বালুকণা বা ধূলিকণা প্রবল বাতাসের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে উড়ে গিয়ে যখন সমভূমি বা অববাহিকার জমা হয়ে উর্বর সমভূমি গঠন করে, তাকে আমরা কি বলি, লোয়েস। যেমন চীনের কি আছে, হোয়াংহো অববাহিকা। তো আজকের কোয়েশ্চিন এত দূরই ছিল। ঠিক আছে, 23টা শর্ট কোয়েশ্চিন ছিল এমসিকিউ, আমরা এই জিনিসটা করে নিয়েছি। ঠিক আছে, যদি তোমাদের কোনো সাজেস্ট থাকে, ঠিক আছে, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, এবং ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা ফিডব্যাক, লাইক বা কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।